আপনারা সংস্কারের কথা আগে বলছেন, সেই ব্যাপারে তো আমরা কোনো দ্বিমত পোষণ করতেছি না, কিন্তু আপনারা কিন্তু সংস্কারের কথা আসলেই আপনাদের এক ধরনের গায়ে জ্বর আসতেছে। কিন্তু সেই জ্বরটা কোথায় আসতেছে আমি বলি, শুধু একটা দুটো জায়গায়। কিন্তু একটা জায়গায় হচ্ছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আপনারা দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেন চান বলেন তো? একটা লোকের দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া দরকার কি? এইটা আপনারা সংস্কারের মধ্যে একটা শব্দের উপর দৃষ্টি দিতেছেন পর পর। কেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে হবে একটা লোকের? অনেক দিনের রাজনৈতিক দল, কিন্তু আপনি যে বললেন যে সংস্কার আমরা সবাই চাইতেছি, বিএনপি কি সংস্কার চাইতেছে? বিএনপি তো একটু সংস্কার চাইতেছে না। বিএনপি তো শেখ হাসিনা যেইভাবে একটা যেরকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার করছিল, সেই একই রকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার যেন নিশ্চিত থাকে, সেইটা নিশ্চিত করার ব্যাপারে কথা বলতেছে। সংস্কার শব্দটাই তো বিএনপি শুনতে চায় না। আমরা সংস্কারের কথা বলে বিএনপি নেতারা আমাদের গালাগালি করে। এটা আমি বলি, আমাকে একটু বলতে দেন। জি খালিদ ভাই, আমাকে একটু বলতে বলেন। বিএনপি একমাত্র দল যে আপনার স্বৈরাচারের জামানায়, যখন কেউ কোনো স্বৈরাচারের জামানায় কথা বলতে পারতো না, সেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএনপি প্রথম আপনার নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব 2016 সালের মে মাসে দিল। জুন মাসে আমরা ভিশন 2030 দিলাম, এবং এরপরে আমরা 2020 সালে আমরা দিলাম 27 দফা, 2022 সালে আমরা দিলাম 31 দফা। এবং আমরাই প্রথম বললাম যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, এই যে একছত্র ক্ষমতা, আপনার 91 সালের যে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল, সেইখানে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আমরা পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট ছিলাম, এটা একটা বড় সংস্কার ছিল। সেই পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে প্রধানমন্ত্রীর সমস্ত প্রেসিডেন্টের ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে ন্যস্ত হয়েছিল। তারপর থেকে এটা নিয়ে রাজনীতিবিদরা আলোচনা করেনি। এখন আমরাই প্রথম বলছি যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য। আপনারা বলছেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, এই শব্দটা কি, এই সেন্টেন্সটা কি ভালো না? প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করবার জন্য রাষ্ট্রপতিকে কি কি ক্ষমতা দেওয়া যায়, যেহেতু রাষ্ট্রপতি নির্বাচিত হয় একটা ইলেকটোরাল কলেজের মাধ্যমে, অর্থাৎ 300 পার্লামেন্ট আসনের মাধ্যমে, কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হয় জনগণের ভোটে, যারা নির্বাচিত হয় পার্লামেন্টে, অর্থাৎ জনগণের ভোটে। অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রেসিডেন্টের ক্ষমতার থেকে একটু বেশি হবেই, কিন্তু প্রধানমন্ত্রীকে ব্যালেন্স করার জন্য আমরা বলছি যে রাষ্ট্রপতি কি কি ক্ষমতা না। হেলাল ভাই, আমি আপনার হেলাল ভাই কোন বিষয় আলোচনা হবে আমরাই তো প্রথম বললাম। অবশ্যই কি কেউ বলছে? আমরাই তো প্রথম সংস্কারের কথা কিন্তু আমরাই বলেছি, আর তো কেউ বলেনি আগে, এবং এখনো সেটা আমরা না। হেলাল ভাই, আপনারা সংস্কারের কথা আগে বলছেন, সেই ব্যাপারে তো আমরা কোনো দ্বিমত পোষণ করতেছি না, কিন্তু আপনারা কিন্তু সংস্কারের কথা আসলেই আপনাদের এক ধরনের গায়ে জ্বর আসতেছে। কিন্তু সেই জ্বরটা কোথায় আসতেছে আমি বলি, শুধু একটা দুটো জায়গায়। কিন্তু একটা জায়গায় হচ্ছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আপনারা দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেন চান বলেন তো? একটা লোকের দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া দরকার কি? এইটা আপনারা সংস্কারের মধ্যে একটা শব্দের উপর দৃষ্টি দিতেছেন পর পর। কেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে হবে একটা লোকের? হ্যাঁ, আমাদের বক্তব্যটা এরকম যে আমরা দেখেন, প্রথমে বললাম যে প্রধানমন্ত্রী যিনি হবেন কনসিকিউটিভলি 2 টার্মস হওয়ার পরে 3 টার্ম যদি তিনি হয়, তখন সাইকোলজিক্যালি এবং ফিলোসফিক্যালি দেখবেন যে তার একটা ডিক্টেটরশিপ হওয়ার প্রবণতা থেকেই যায়, এবং স্বৈরাচার হওয়ার প্রবণতা, ফ্যাসিজম প্রবর্তন করার একটা প্রবণতা থেকে যায়। সাইকোলজিক্যালি আমরা এটা বলছি, এই যে দুইবারের বেশি ক্ষমতা হলে অ্যাবসুলেট পাওয়ার ক্রাফটস অ্যাবসুলেট, সেজন্য আমরা বলছি যে তাকে একবার বাদ দিয়ে তিনি 3বার বা 4বার হতে পারে। তবে প্র্যাকটিক্যালি দেখবেন যে একটা লোক যদি 2বার প্রধানমন্ত্রী হয়, অর্থাৎ 10 বছর, এরপর যদি 1 বছর তিনি বাদ দেন, তাহলে 15 বছর, এরপরে আর 1 বছর হলে 20 বছর। একটা লোক রাজনীতিতে 20 বছর সক্ষম থাকা কতটা ফাউ কেন? আমরা বলছি যে যদি তিনি 2 বছরের 2বার থাকতে পারে, তাই 3বার থাকতে পারবে না, কারণ সাইকোলজিক্যালি তার মধ্যে ফ্যাসিজমের একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এই জন্য আমরা বলছি, কিন্তু আপনি একজন লোক যদি সক্ষম থাকে 3বারের পরে 4বারের পর, তখন তো তার অধিকারকে আপনি খর্ব করতে পারেন না। এই জন্য আমরা বলছি 2বারের পরে তাকে 1বার বা 2বার তাকে আপনার রেস্ট নিতে। আমার মনে হয় যে আপনারা এটা কেন করতেছেন, এটা আপনারা একটু জাতির সামনে, জনগণের সামনে, আমাদের সামনে আরেকটু ভালো করে বুঝায় বললে আমরা তো আর অবুঝ না। আমি একবারের জন্য বুঝতে পারতেছি না। আমরাই কিন্তু বললাম যে কনসিকিউটিভলি 2বার তিনি থাকতে পারেন, এরপর থাকতে পারবেন না। সুতরাং এটার সাথে কোনো বিরোধ আমি দেখি না। তাহলে এটা বাদ দিলে কি হয়?
পরপর দুইবার না থেকে পুরা দুইবার করলে কি হয়? না, আপনাদেরটা আপনি যেটা বলছেন এটা আপনার ভিউজ। হ্যাঁ। আমাদের আমরা প্রায় 50 বছরের মতো রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে আরেকজনের অধিকারকে আপনি খর্ব করতে পারেন না। এটা জনগণেরও চাওয়া। থার্ড টাইমের পরে ফোর্থ টাইম তিনি যদি হতে চান, থার্ড টাইম বাদ দিয়ে হতে চান, তার যদি সেই সক্ষমতা থাকে, সেই যোগ্যতা থাকে, জনগণ যদি তাকে ভোট দিতে চায়, তার যে প্রিভিলেজ, এই নাগরিক অধিকার, এটাকে আপনি বঞ্চিত করবেন কেন? বঞ্চিত করবেন এটা আপনি মনে করছেন, এটা আপনি মনে করছেন যে এটা অধিকার, কিন্তু আমরা জনগণ যারা তারা আমরা বুঝতে পারতেছি না যে আপনি কেন দুইবারের বেশি আপনার প্রধানমন্ত্রী থাকতে হবে। দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকলে এক ধরনের বাংলাদেশে দেখেন, বাংলাদেশে এক ধরনের উত্তরাধিকার রাজনীতি শুরু হয়েছে। এক উত্তরাধিকার রাজনীতি বাংলাদেশে, উত্তরাধিকার শুধু রাজনীতি ক্ষেত্রেই না, আসলে অর্থনীতি, ব্যবসা, চাকরি বাকরি সব ক্ষেত্রেই আমরা উত্তরাধিকার দেখি। এমনকি সম্পাদকদের মধ্যে আমরা দেখি সম্পাদকের ছেলে সম্পাদক হইতে। তো এটা তো ভালো সিস্টেম না। এর জন্য তো অন্যদের তো আপনার জায়গা ছাড়তে হবে। তো আপনি যদি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার জায়গা থাকে তাহলে অন্য কেউ তো। খালেদ ভাই, আপনি যে উত্তরাধিকারের কথাটা বলছেন, কেউ যদি যোগ্যতার ভিত্তিতে, আমার ছেলে যদি যোগ্যতার ভিত্তিতে রাজনীতি করতে পারে, আপনি ক্ষমতা রাজনীতি করতে পারে, আপনি বলবেন যে হেলাল রাজনীতি করতে, অতএব তার ছেলে রাজনীতি করতে পারে। এটা কি হয়? আপনি বলেন না, হয় না। আপনি তার অধিকারে খর্ব করছেন না, অবশ্যই খর্ব করতেছি। সে যদি রাজনীতি করতে আসতো, একজন কর্মী হিসাবে, হেলাল ভাই, সে যদি রাজনীতি করতে, আপনার ছেলে যদি জার্নালিস্ট হয়, কেউ কি বলবে খালেদ ভাই জার্নালিস্ট ছিল, তার ছেলে জার্নালিস্ট হতে পারবে না? না, সেটা না ভাই, বাংলাদেশের সিস্টেমটা যদি এরকম হইতো, হেলাল ভাইয়ের ছেলে রাজনীতি করতে আসতেছেন একজন কর্মী হিসাবে, কালক্রমে তিনি সবকটা ধাপ পার হয়ে তিনি এটা করতেছেন, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এটা হয় না রে ভাই। আমি আপনারও অনুরোধ করতেছি, আপনি একটু খেয়াল করে দেখেন, এটা হয় না। নেতার ছেলেদের আগমন বা মেয়েদের আগমন একটা ল্যাটারাল এন্ট্রি হয়। এইটা যতদিন পর্যন্ত, আমি একটু বলি খালেদ ভাই, আমরা একটু আদিবরে শুনবো না? আদিবরে শুনে আবার আসে। এই প্রশ্নটা উত্তর শেষ করি আমি। দেখেন, পৃথিবীর কোন দেশে একজন পলিটিশিয়ানের ছেলে পলিটিশিয়ান কি হয় না? হয়। আপনার নেহেরুর মেয়ে আপনার ইন্দিরা গান্ধী কি হয়েছে না? ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী হয়েছে না? তার ছেলে এখন রাহুল গান্ধী হচ্ছে, এবং খুব খারাপ স্থানে কি হচ্ছে না? এবং খুব খারাপ উদাহরণ হিসেবে হয়েছে, খুব খারাপ উদাহরণ হিসেবে হয়েছে। এই জন্য আজকে কংগ্রেস শেষ। আপনি খুব ভালো উদাহরণ দিয়েছেন, এই জন্য কিন্তু আজকে কংগ্রেস শেষ। কংগ্রেস শেষ কিন্তু আজকে এই জন্য কংগ্রেস শেষ, এটা আপনার ধারণা। কংগ্রেস শেষ আপনার ধারণা। জর্জ বুশের ছেলে কি আপনার হচ্ছে না? আমেরিকার সবগুলি স্তর পার হয়ে আসবে ভাই। আপনার আরো বিভিন্ন দেশে আপনার নেতার ছেলেরা নেতা হতে পারে যোগ্যতার ভিত্তিতে। ওকে, ঠিক আছে, এটা আপনি বুঝলেন যে নেতার ছেলে নেতা হতে পারে যোগ্যতার ভিত্তিতে। এটা আপনার ভিউ। আমি সে সম্পর্কিত আমরা সেরকম কথা শুনেছি, জানেছি, দেখেছি যে তিনি সেই গাড়ি ব্যবহার করছেন, সেটা ব্যবহার করছেন, সেই ব্যাপারে আপনি একটু বলবেন। আপনার প্রিয়, আমার প্রিয় খ্যাতনামা অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহানের কথা আপনি নিজেই বলেছিলেন। আমরা দেখি ডক্টর রেহমান সোবহান আপনাদের সম্পর্কে কি বলেছেন। তিনি বলছেন, মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অনুপস্থিতির ফলে ক্ষমতার যে শূন্যতা তৈরি হয়েছে সেই জায়গা দখল করেছেন বিএনপির কর্মীরা। এই শূন্যতার সুযোগ নিয়ে বিএনপির কর্মীদের অনেকে দখলদারি ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন, যার ফলে উদ্বেগ দেখা দিয়েছে যে পুরনো অভ্যাসের মৃত্যু সহজে হবে না। এ ধরনের অভিযোগে অনেককে বহিষ্কার করা সত্ত্বেও দূরত্ব কমানো যায়নি। আমাদের প্রশ্ন, এই তৃণমূলের উপরে আপনাদের আসলে কতটা, কেন্দ্রের কতটা এরকম ভূমিকা রয়েছে? কারণ সত্যি কিন্তু হেলাল ভাই, সরকারি চাকরি করছি, সরকারি চাকরিজীবীদের অনেকেই আমার বন্ধু, আমি বিসিএস একাডেমিতে পড়াইছি বইলা অনেকেই আমার ছাত্রছাত্রী, তাদের অনেকেই আমাকে এই অভিযোগ সরাসরি জানিয়েছে। মানে আপনি যদি আমাকে অবিশ্বাস করেন, আমার কিছু করার নাই, কিন্তু দ্যাটস দ্য ফ্যাক্ট। আপনি এই সম্পর্কে যদি একটু বলেন যে এই আওয়ামী লীগের শূন্যস্থান বিএনপি দখল করেছে কিনা। আমি আপনি যে প্রশ্নগুলো করেছেন সব প্রশ্নের সাথে আমি একমত, কিন্তু আমাকে উত্তর দেওয়ার সুযোগ দিতে হবে, কারণ আপনার প্রশ্নের ক্যানভাসটা অনেক বড় হয়ে গেছে। আমি এখন আদিবের কথা বলবো না, রেহমান সোবহান স্যার যেটা দুইটাই বলেন ভাই, এবং আপনিও একটা কথা বলছেন। আমি বলছি, দেখেন, যে বাংলাদেশের পলিটিক্সে যে এতদিনের যে ক্রিমিনালাইজেশনকে লালন করা হয়েছিল দীর্ঘ এই আপনার 53 বছর পরে বিএনপি এই যে অভিযোগগুলো আপনারা আসছে, আমি সেই অভিযোগগুলোকে অ্যাকসেপ্ট করছি কিনা তাই দেখেন। আমি তো অ্যাকসেপ্ট করছি, আমি কি আউট অ্যান্ড আউট ডিনাই করছি? না, আমি ডিনাই করছি না। এই যে ডিনায়াল টেন্ডেন্সিটা আমাদের নেই, অ্যাকসেপ্ট করছি। অ্যাকচুয়াল ফ্যাক্ট, অ্যাকচুয়ালটা কি সেটা জন্য আমরা তদন্ত করছি এবং ব্যবস্থা নিচ্ছি, যেটা গত 53 বছরে ছিল না। অর্থাৎ আমাদের অ্যাটিটিউডটা পরিষ্কার যে আমরা যে ক্রিমিনালাইজেশনটা 53 বছরে হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, তার প্রতি আমরা অ্যাড্রেস করছি, অ্যাকসেপ্ট করছি, ব্যবস্থা নিচ্ছি।
কিন্তু অন্যান্য রাজনৈতিক দল সেইটাকে আপনারা অ্যাকসেপ্টই করছেন না, ডিনায়াল টেন্ডেন্সিতে রয়েছেন। ইভেন দেখেন, আমরা যেহেতু আমাদের ক্ষমতা খুবই সীমিত, আমরা একটা সাংগঠনিক ব্যবস্থা নিতে পারি, আইনি কোনো ব্যবস্থা নিতে পারি না। কিন্তু বর্তমান সরকার, এই অন্তর্বর্তী সরকার কেন কোনো আইনি ব্যবস্থা নিচ্ছে না? আমাদের দল তো পরিষ্কার করে বলছে, যেহেতু আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি, আইনের ব্যবস্থা আপনারা নেবেন। অন্য রাজনৈতিক দল এটা অ্যাকসেপ্টই করছে না। তাহলে আজকে নতুন যে রাজনৈতিক ব্যবস্থার প্রবর্তন হবে, যে সংস্কারের কথা বলা হয়, তার সেই দৃষ্টিতে বিএনপি অন্য রাজনৈতিক দল এবং সরকারের থেকে এক ধাপ এগিয়ে রয়েছে। যেহেতু আমরা অ্যাকসেপ্ট করছি, তদন্ত করছি এবং বিচার করছি আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে। সুতরাং রেহমান সুমন স্যার যেটা বলছেন যে আওয়ামী লীগের চলে যাওয়ার ফলে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগ যখন ছিল রাজনীতিতে, আমি আওয়ামী লীগের ক্রিমিনালাইজেশন বা আওয়ামী লীগের মিটেন্সির কথা বলছি না, তখনও বিএনপি আওয়ামী লীগের সাথে মোকাবেলা করেছে ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য। অর্থাৎ এখানে কোনো শূন্যতা না। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে শূন্যতা সৃষ্টি হলে নতুন রাজনৈতিক দল বা অন্যান্য নিষিদ্ধ রাজনৈতিক দল যেগুলো আওয়ামী লীগ করেছিল, তারা সেই জায়গাটা পূরণ করেছে। বিএনপি পূরণ করবেন, বিএনপি তো সার্ভাইভ করছে। আপনার গত 50 বছর ধরে আমরা রাজনীতি করছি। অর্থাৎ স্যারের এই থিওরিটার সাথে আমি এইটা বলছি। আরেকটি কথা আদিব যেটা বলছে, দেখেন আমাদের সরকারে রয়েছে আপনার এনসিপি তো সরকার স্পন্সর্ড একটি দল, এটা তো অস্বীকার করলে হবে না। সরকার স্পন্সর্ড একটি দল, অতএব সরকারের সমস্ত সুযোগ সুবিধা তারা ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। এটা আপনি যেটা বললেন। সুতরাং আপনার যে না, কিন্তু হেলাল ভাই আপনি একটু বড় ক্যানভাস করে কথা বলতেছেন বলে আমি একটু বলি। আপনি সরকারের কথা বলতেছেন, কিন্তু এনসিপি যে বলছে যে প্রশাসনে বেশিরভাগ বিএনপির লোক, এটা কি ভুল? আমি তো 10টা ডিসির মধ্যে 8টা ডিসি সাহেব আমার সাথে কথা বলার আগে প্রথম কথা বলে, ভাই আমি কিন্তু বিএনপি করছি। আজকে হেলাল ভাই আপনি জানেন আপনার মুখ চেনা লোক যারা এখন প্রশ্নে আছেন, তাদের মধ্যে অনেকেই কিন্তু আপনার মুখ চেনা। আপনি জানেন যে তারা ছাত্রদল করছে, তাদের কেউ আপনারে ধরে হলে সিট বরাদ্দ দিচ্ছে। ভাই আমি একটা কথা বলি ভাই খালিদ ভাই, বাংলাদেশ যখন 71-এর স্বাধীনতা হলো, এরপরে বাংলাদেশ যে সমস্ত লোক যে সামরিকীকরণ হয়েছিল, মিলিটারাইজেশন হয়েছিল, একই সাথে পলিটিসাইজেশন হয়েছিল, রাজনীতিকরণও হয়েছিল। বাংলাদেশের লোক কোনো না কোনো রাজনৈতিক মতবাদে বিশ্বাসী, তাই না? ছাত্রদল করলে সে বিসিএস পরীক্ষায় পাশ করলে অফিসার হতে পারবে না, এটা কিন্তু ঠিক না, এটা একটা অন্যায্য কথা। আমার বক্তব্য হলো যে গত 17 বছরে বিএনপি সমর্থন করে বা বিএনপির মতবাদে বিশ্বাসী এরকম হাজারের মতো নেতাকর্মীকে, অফিসারদেরকে আপনার ওএসডি করা হয়েছে, কর্মচ্যুতি করা হয়েছে, চাকরি থেকে বরখাস্ত হয়েছে। 5ই আগস্টের পরে আপনি মাত্র হয়তো 30 থেকে 40%কে আপনি ওএসডি মুক্ত করে সংযুক্ত করেছেন। বিএনপি সমর্থিত কোনো লোক এখনো পদায়ন হয়নি, বা নিয়োগও পায়নি। অথচ আপনি জানেন যে এই যে ডিসি নিয়োগের কথা বললেন, বাংলাদেশের 64টা জেলার ডিসি নিয়োগে এই যে নতুন রাজনৈতিক দল তখনও তারা হয়ে ওঠেনি, তাদের যে দৌরাত্ম্য ছিল, যে নিয়োগ বাণিজ্য পত্রিকা এসেছিল, 64টা জেলার ডিসি নিয়োগের পত্রিকা সমস্ত নিউজ আপনি জানেন যে কি পরিমাণ দৌরত্ব হয়েছিল। এবং বাংলাদেশের সমস্ত পদায়নে তাদের যে ভূমিকা রয়েছে, যেহেতু তারা সরকারে রয়েছে, এখানে বিএনপির আপনার কোন লোক এখনো পদায়ন বা মনোনয়ন হয়নি। আর আপনি বলছেন যে বিএনপির যদি কোনো লোক কোথাও পদায়ন বা নিয়োগ পেয়ে থাকে, সেই লোকটার যোগ্যতা আছে কিনা, আপনি বিএনপি করছে সমর্থন করে, সে তার সমর্থন করে বিধায় তিনি যে পদায়ন পাবেন না, নিয়োগ পাবেন না, এটা ঠিক না। তারপরে আমি বলছি যে আমাদের যত লোকের কর্মচ্যুতি হয়েছিল, ওএসডি হয়েছিল, তার 30 থেকে 40% লোক